আসসালামু আলাইকুম। এটা আমার সোরিয়াসিসের কারণ ও চিকিৎসা এর পর্ব ২। পর্ব ১ আমি এর আগেই আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে এবং সোরিয়াসিস অ্যাডভাইস, সোরিয়াসিস পরামর্শ গ্রুপে। ওইটা আপনারা দেখে আসবেন। আর এখন আমি সোরিয়াসিসের বা বাকি কথাগুলো, সোরিয়াসিস রিলেটেড বাকি কথাগুলো এখন আপনাদেরকে বলছি। আপনারা কি খাবেন না, মানে কোন খাবারগুলা খেলে সোরিয়াসিস সাথে, সাথে ব্যাক করে। যেমন আম, কাঁঠাল, খেজুর, কাঁচামরিচ, টমেটো, আবার শাক। বিভিন্ন ধরনের শাক আছে। এই শাকগুলা আমরা খেলে এগুলো আইবিএস সমস্যা বৃদ্ধি করে এবং সাথে, সাথে সোরিয়াসিসও আমাদের ব্যাক করে। তাহলে যেই খাবারের কথাগুলো বললাম এগুলো আমি একদম খেতে পারি না। আমি খেলেই আমার সাথে, সাথে সোরিয়াসিস ব্যাক করে। এখন বাকিটা আপনারা বুঝবেন। তারপরে আমরা যেহেতু খাবার এবং পেটের সাথে আমাদের সবগুলা প্রবলেম, সোরিয়াসিস এবং আইবিএস প্রবলেমটা মানে সম্পর্কযুক্ত, তাহলে আমরা পেটের দিকে বা হজম ক্রিয়া বা পেটের দিকে আমরা নজর দিতে হবে। তাহলে একটা কথা আছে, ওইটা আপনারা অনেকে হয়তোবা শুনে থাকবেন যে পেট ভালো যার সব ভালো তার। আসলে কথাটা কিন্তু একদম বাস্তব এবং সত্য। পেট ভালো থাকলে আমাদের পুরো শরীর ভালো থাকে, পেট ভালো না থাকলে আমাদের পুরো শরীর, মন মেজাজ কিছুই ভালো থাকে না। পেট খারাপ বা আইবিএস বা সোরিয়াসিস পেশেন্টরা কিন্তু সবসময় মন মেজাজও খারাপ থাকে। এটা আপনারা অনেকে হয়তোবা এখন থেকে বুঝতে পারবেন আমার কথাটা সত্য কিনা। এজন্য আমরা কি করতে পারি, যে আমরা রোজা রাখতে পারি। এই যে আমরা ১১ মাস টানা খাওয়ার পরে ১ মাস আল্লাহ রোজা দিয়েছে, যার ফলে আমাদের শরীর মানে বিষমুক্ত হয় বা আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলো আরো কার্যক্ষম হয়ে ওঠে। যেমন আমি একটা কথা বলি, একদিন ২০২১ সালে যখন আমার সোরিয়াসিস পুরো বডিতে মানে একদম এমন অবস্থা ছিল আমি ঘর থেকে বের হতে পারতাম না। তখন একদিন আমি একটা কবিরাজ আমার দাদির কাছ থেকে পাশের বাড়ি দাদির কাছ থেকে একটা দুধের তৈরি একটা ১ কেজি দুধের তৈরি একটা ওষুধ বানিয়েছিলাম এবং এটা খেয়েছিলাম পুরাটা। খাওয়ার পরে মানে আমার এমন বমি আরম্ভ হয়েছিল, অনেক বমি আরম্ভ হয়েছিল এবং সাথে পাতলা পায়খানা হয়েছিল। পরে মানে এমন অবস্থা ছিল, এটা পাতলা পায়খানা ছিল একদিন পুরো, না মানে সারা রাত ১ রাত, আর বমি ছিল প্রায় ২৪ ঘন্টার মতো। এই মোট ২ দিন আমি একদম কিছুই মুখে দিতে পারিনি, কিছুই খাইতে পারিনি। আর এর আগে মানে বমি এবং পাতলা পায়খানা আমার ভিতর এমনভাবে পরিষ্কার হইলো যে মানে আমার পেটের ভিতরে আর কিছুই থাকলো না। পরবর্তীতে আমি দেখলাম যে ২৪ ঘন্টা, এমনকি ৬০ ঘন্টা পরে বা ২ দিন পরেই, আমি ২ দিন টানা একদম খাই নাই কিছু। ২ দিন পরে দেখলাম মানে একদম আমার পুরো শরীরের স্কিনগুলা একদম খসে, খসে পড়ে গেল। আর স্কিনটা মানে একদম পরিষ্কার, এমনকি আগের চেয়ে আরো উজ্জ্বল হয়ে গেল। তখন আমি আসলে বিষয়টা বুঝতে পারি নাই তখন, যে কেন এমন হইছে। পরে আমি কয়েকদিন ভাবার পরে দেখলাম যে আসলে আমি যখন ২ দিন খাবার গ্রহণ করি নাই, খাবার খাই নাই এবং আমার পেটে মানে বমি এবং পায়খানার সাথে সব পরিষ্কার হয়ে গেছিল, তখন আমার সোরিয়াসিসও মানে একদম ভালো হয়ে গেছিল। তাহলে আমরা কি করতে হবে? আমরা অবশ্যই রোজা রাখতে হইব। রোজা রাখতে হইব। আর খাবার যত আমরা কম খেতে পারি। খাবার যত কম খাই তখন আইবিএস রোগীরা মানে ভালো থাকে এবং সোরিয়াসিস রোগীরাও ভালো থাকবে। কারণ খাবারের সাথে আইবিএস রোগটা যুক্ত। মানে খাবার যত বেশি খাবে আইবিএস তত বাড়ে। আর আইবিএস যত বাড়বে সোরিয়াসিস তত বাড়বে। তাহলে আমরা টানা ২ দিন রোজা রাখতে পারি একটানা। যারা ৪৮ ঘন্টা রোজা রাখতে পারবেন, যাদের অবস্থা একদম বেশি খারাপ, তাইলে তারা কি করবেন? ৪৮ ঘন্টা টানা রোজা রাখবেন ২ দিন। আর এর মধ্যে আরেকটা কি করতে হবে, যে ৪৮ ঘন্টা রোজা রাখলে তো আমাদের খাবার পেটে যাবে না। কিন্তু পেটে যে খাবারগুলা বা পচা বাসি খাবারগুলা রয়ে গেছে ওইগুলা কিভাবে বাইর করবেন? ওইগুলা বাইর করতে হলে আমাদের কফি এনেমা করতে হবে। আর কফি এনেমা সম্পর্কে আপনার YouTube থেকে দেখবেন। তবে কফি এনেমা করতে হলে আমি একটা কথা বলে দেই, আলাদা রুমে যেতে হবে এবং যদি অ্যাডজাস্ট ওয়াশরুম থাকে তাহলে আরো ভালো। কারণ আপনারা যখন কফি এনেমা করবেন তখন আপনাদের মানে টয়লেটে যাওয়ার ব্যাগ চলে আসবে। উম এটা মানে ধরে রাখতে নাও পারতে পারেন। তখন কেউ থাকলে সাথে বা ওয়াশরুম বাইরে হলে
বা মানে অ্যাডজাস্ট না হলে তখন সমস্যা হতে পারে, আবার কারো কারো সমস্যা নাও হতে পারে। ব্যাগটা যদি চাপাইয়া রাখতে পারেন তাইলে বাহিরে ওয়াশরুমে গেলেন, সমস্যা না। তবে এটা সম্পর্কে আমার সবগুলা মানে কফি এনেমা, তারপর রোজা, তারপর প্রোবায়োটিক্স, তারপরে এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম, তারপরে এইগুলা সম্পর্কে আবার আরো সামনে যেগুলা বলবো সবগুলা সম্পর্কে আপনার ইউটিউব থেকে আরো বিস্তারিত জানবেন। তারপরে আবার আমরা 12 ঘন্টা রোজা রাখতে পারি কিভাবে? যাদের বেশি অবস্থা খারাপ তারা 2 দিন বা 1.5 দিন আরে 2 দিন, হ্যাঁ 1.5 দিন রোজা রাখার চেষ্টা করবেন। বা 24 ঘন্টা, 2 দিন 48 ঘন্টা না পারলেও 24 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা রোজা রাখার চেষ্টা করবেন। আর যাদের মোটামুটি কন্ট্রোলে সোরিয়াসিস কম তারা 12 ঘন্টা রোজা রাখতে পারেন। 12 ঘন্টা কিভাবে রাখবেন? এই যে আমি সূর্য ওঠার পর থেকে এবং সূর্য অস্ত যাবার মধ্যে যে সময়টা, মানে সারা দিনে আমি 3 বেলা খাবার খেয়ে নেব। সূর্য ডুবার পর আর সূর্য আবার ওঠার আগ পর্যন্ত, মানে সারা রাত আমি কিছুই খাবো না। তাহলে আমার 12 ঘন্টা রোজা হয়ে যাইতেছে একদম ইজিলি। তাহলে এখানে রোজা রোজা রাখার পর কি যে আরেকটা বলতে চাচ্ছিলাম ভুলে গেছি। হ্যাঁ, রোজা রাখার পরও আপনারা একদম নরমাল এবং নরম খাবার খাবেন। মাংস অ্যাভয়েড করবেন, সকল ধরনের মাংস, মাছ, মানে প্রোটিন জাতীয় সব খাবার, ডাল, ডিম, দুধ এগুলো আগেই বলেছি। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, কফি এনেমার কথা বললাম। আর এখানে আমরা সোরিয়াসিস পেশেন্ট এবং আইবিএস পেশেন্টরা আরেকটা বড় একটা প্রবলেম হচ্ছে তাদের মেজাজ খিটখিটে থাকে, অল্পতে রেগে যায়, সবসময় মন মেজাজ মানে ভালো থাকে না। তাদের কি করতে হবে? আমরা সবসময় যথাসম্ভব চেষ্টা করতে হবে আমরা রিল্যাক্সিং লাইফ, মানে রিল্যাক্স থাকার জন্য, মানে রিল্যাক্স থাকার চেষ্টা করব লাইফে। রিল্যাক্সিং লাইফ যদি কাটাতে পারি তাহলে আমাদের সিরিয়াস অনেকটা আইবিএস এগুলো কন্ট্রোলে থাকে। আর আমরা মুভমেন্টে থাকতে হবে। মুভমেন্টে মানে আমরা নড়াচড়ার মধ্যে, মানে বেশিক্ষণ বেশি যে 24 ঘন্টার চেয়ে 20 ঘন্টা শুয়ে থাকলাম, 15 ঘন্টা শুয়ে থাকলাম, 12 ঘন্টা শুয়ে থাকলাম, এরকম করা যাবে না। যথাসম্ভব এই তো 6 ঘন্টার নিচে ঘুমানো যাবে না। 6 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা ঘুমাতে পারি আমরা। কিন্তু এর চেয়ে বেশি ঘুমানো যাবে না। আমরা চলাচল করতে হবে, হাঁটা চলাচল করতে হবে। খাবার খাওয়ার পরে শোয়া যাবে না, যেন হজম হয়। চলাচল করতে হবে। আবার টাইমলি মানে নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে অনেকটা এক্সারসাইজ হয়। তারপরে এমনিও এক্সারসাইজ করতে হবে আমরা। তারপরে আর কি বাকি আছে এখানে? আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বাকি আছে, এটা হচ্ছে পান্তা ভাত। আসলে আইবিএস এবং সোরিয়াসিস পেশেন্টের জন্য পান্তা ভাত অনেক উপকার। এত উপকার এটা বলার বাহিরে। আমরা পান্তা ভাত সম্পর্কে আপনি ইউটিউব থেকে দেখবেন, সমস্যা নেই। আর পান্তা ভাতের মধ্যে প্রোবায়োটিক্স আছে। প্রোবায়োটিক্স থাকার ফলে এই পান্তা ভাত যদি আমরা 3 বেলা খাই, কিভাবে? মাটির পাত্রে মাটির ঢাকনা দিয়ে আগের দিন পানি দিয়ে পান্তা ভাত ভিজিয়ে রাখুন, পরের দিন 12 ঘন্টা বা এর চেয়ে বেশি। আবার ভাতটা যখন টক হয়ে যাবে, পানিটাও টক হয়ে যাবে, তখন খাইলেও আরো ভালো। এটা খাওয়া যায়। এটা ভালো, স্বাস্থ্যকর। প্রোবায়োটিক্স থাকে, এগুলা ভালো ব্যাকটেরিয়া থাকে আমাদের পেটে, হজমের জন্য, সোরিয়াসিস কন্ট্রোলের জন্য অনেকটা হেল্প করে। তাহলে আমি সারাদিন কিভাবে আমি এই পর্বে বইলা দিচ্ছি, এরপরে আর পরবর্তী পর্ব প্রয়োজন হবে না। তাহলে আমি ঘুম থেকে ওঠা এবং ঘুমে যাওয়া পর্যন্ত আমি কিভাবে চলাচল করি এবং কি খাই, এইগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আর আমি মাথায় চুল রাখছি, এই যে দেখেন, অনেকে আমাকে চিনেন। যারা চিনেন বা আমার আগের অবস্থা দেখেছেন, ওই হেরা বলতে পারবে। আর এই যে আমার ইউটিউবে যে ভিডিওগুলোর উপরে যে ছবিটা থাম্বনেল, এটাও কিন্তু, এই পিকচারগুলা কিন্তু এগুলা আমার শরীরের। যদি আপনারা বিশ্বাস না হয় তাহলে আমার কাছে পিকচারগুলো আছে মেমোরিতে, আমি দেখাতে পারবো। আর পার্সোনালি কেউ মেসেজ করবেন না, কারণ আমার ভালো লাগে না। আমি যথাসম্ভব আপনারা কমেন্ট করবেন, কিন্তু পার্সোনালি কেউ বারবার নক করবেন না, কারণ আমি ভিডিও দিতেছি এই জন্য যেন আমি সব ইনফরমেশন বা সব তথ্য আপনাদেরকে শেয়ার করতে পারি। পার্সোনালি কেউ বারবার মেসেজ করলে এগুলো আমার ভালো লাগে না। মেজাজ এমনি গরম, আমি আগেই বলেছি। আর তাহলে আমি সকালে উঠে কি করি? সকালে উঠে আপনারা প্রথম কি করবেন? প্রথম নামাজ পড়বেন, অবশ্যই নামাজ পড়বেন, তাহলে এক্সারসাইজ হবে। তারপরে কি করবেন? ওই যে আগের দিন রাতে নিম পাতা বা নিম পাতার গুঁড়ো বা চিরতার বীজাণু রস 2 থেকে 3 গ্লাস সকালে খালি পেটে উষ্ণ গরম করে খেয়ে নেবেন। উষ্ণ গরম করে খেলে তাহলে আপনার পেট পরিষ্কার হতে বা টয়লেটের ব্যাগ আসতে সাহায্য করবে। পেট পরিষ্কার হবে, সোরিয়াসিস, আইবিএস সব কন্ট্রোলে থাকবে। তখন আমরা এই
2 থেকে 3 গ্লাস খাওয়ার পরে তারপর আমরা কি খেতে পারি, তারপর আবার খাওয়ার আগে আমরা কি করবো, ভাত খাওয়ার আগে একটা ডাইজেস্টিভ এনজাইম বা এর আগে আবার কি করতে পারি, ইসবগুলের ভুসি এবং তোকমা এগুলা বীজাণু বা চিয়া সিড এগুলা বীজাণু শরবত খেতে পারি চিনি ছাড়া। আমরা চিনি কিন্তু একদম খাবো না, টক ঝাল মিষ্টি বেশি এগুলো। তারপরে কি খেতে পারি, ভাত খাওয়ার আগে একটা ডাইজেস্টিভ এনজাইম নেবো, ডাইজেস্টিভ এনজাইম খাওয়ার পরে ভাত খাবো। ভাত খাওয়ার পরে আমরা প্রথমে আগেই বলেছি আমি, সোরিয়াসিস যদি কন্ট্রোলে থাকে তাহলে আমরা প্রোটিন খাবার নিতে পারবো, প্রোটিন জাতীয় খাবার। আর সোরিয়াসিস কন্ট্রোলে না থাকলে, সোরিয়াসিস বেশি থাকলে প্রোটিন জাতীয় খাবার যথাসম্ভব আমরা কম খাবো। তারপরে ভাত খাওয়ার পরে আবার কি করব, সরি আমি এই ভাত খাওয়ার আগে ডাইজেস্টিভ এনজাইম না, অত ভাত খাওয়ার আগে খেতে পারেন বা সাথে সাথে ডাইজেস্টিভ এনজাইম খাওয়ার সাথে সাথে ভাত খেলে তো আর সমস্যা নেই। তারপরে এই ভাত খাওয়ার পরে খাবেন, ভাত খাওয়ার সাথে সাথে, খাবারের সাথে শেষ হওয়ার সাথে সাথে ডাইজেস্টিভ এনজাইম খাবেন। তারপরে খাওয়ার আগে দিয়ে, খাওয়ার 10 মিনিট আগে বা 15 মিনিট আগে কি করতে হবে, ওই যে প্রোবায়োটিক্স ক্যাপসুলগুলা, ব্যাকটেরিয়া বা প্রোল্যাক্টো বা প্রোবায়ো বা বায়োকাল্ট এই ট্যাবলেটগুলো একটা খেয়ে নেবেন। তারপরে আমরা যদি সকালে খাবারের পরে আবার আমি বলি কি করা যায়, 10টা-11টার দিকে আমি কি করতে পারবো, যে আমি প্রোবায়োটিক্স পেঁপে দিয়ে বা বাঁধাকপি দিয়ে, গাজর দিয়ে তৈরি করা প্রোবায়োটিক্স কিভাবে তৈরি করি এগুলি ইউটিউব থেকে দেখে নেবেন। ফ্রিজে সংরক্ষণ করা প্রোবায়োটিক্স আমি এতটুকু নেই, মানে ভালো লাগে টক, আর এগুলো আমাদের ভালো ব্যাকটেরিয়া উৎপাদনে সাহায্য করে। তাহলে এটা খাওয়া যায়। তারপরে আবার দুপুরে কি খাওয়া যাবে, তারপরে দুপুরে আপনি টক দই আছে, টক দই অনেক ভালো ব্যাকটেরিয়া থাকে, প্রোবায়োটিক্স থাকে, এর চেয়ে ভালো খাবার কিছুই থাকে না। তবে চিনিযুক্ত দই কিন্তু খাবেন না, টক দই খাবেন, চিনি ছাড়া টক দই। টক দই খাওয়ার পরে তারপর আপনারা টক দইয়ের মতো আরো অনেক খাবার আছে, টক দইয়ের মতো এগুলা কি খেতে পারেন, মাঠা খেতে পারেন, লাচ্ছিটা কম খাবেন। তারপর যদি কেউ অন্যগুলা না পান, লাচ্ছি খাবেন, সমস্যা নেই। মাঠা খাবেন। তারপরে উগাট নামে একটা আছে মাঠার মতো, উগাট। তারপর একটা আছে সবচেয়ে ভালো যেটা, লাবান। এটা অনেক বিভিন্ন দেশে চলে, লাবান, এটা খাবেন। আমরা সাধারণ আইবিএস এবং সোরিয়াসিস পেশেন্টরা কিন্তু দুধ খেতে পারি না, কিন্তু লাবান বা মাঠা এগুলা খেলে এগুলো কিন্তু দুধের মতোই, তবে এটা ফার্মেন্টেড মিল্ক, মানে ফার্মেন্টেশন করা দুধ। এটা সাধারণ দুধের মতো না, এটা কিন্তু ক্ষতি করবে না। দুধ আর ফার্মেন্টেশন দুধ কিন্তু সেম না, যাদের দুধ সহ্য হয় না তারা কিন্তু ফার্মেন্টেশন দুধ খেতে পারবেন। তাইলে কিন্তু দুধের পুষ্টিটা কিন্তু আমরা পাইতেছি ফার্মেন্টেশন দুধ থেকে। এই মাঠা, লাবাং, উগাট, টক দই এগুলা খাবেন। তারপরে কি খেতে পারেন, আপনার ওই যে প্রোবায়োটিক্স বললাম, প্রোবায়োটিক্স তৈরি করে আমি খাই, এগুলা খেতে পারেন। তারপর আবার কিমচি বানাতে পারেন, কিমচি দেখবেন ইউটিউবে, কিমচি, সাওয়ারকার্ট। তারপরে আচার খাবেন না, যখন একদম কন্ট্রোল হবে সিরিয়াসলি তখন আচার খাবেন, কারণ আচার অনেকের প্রবলেম করে, আমারও প্রবলেম করে, যে কোনো আচার। তারপরে আমরা দুপুরে ভাত খাওয়ার পরেও যাদের সোরিয়াসিস একদম বেশি তারা ডাইজেস্টিভ এনজাইম নেবেন খাবারের পরে। আর যাদের সোরিয়াসিস মোটামুটি কম আছে তারা শুধু 2 বেলা, সকালে আর রাতে। তারপরে আমরা দুপুরেও খাবো, পান্তা ভাত খাবো, ওই যে পান্তা ভাত, সকালে পান্তা ভাত, দুপুরে পান্তা ভাত, এবং কি বিকালেও পান্তা ভাত। রাতে আমরা কোনো খাবো না, সূর্য ডোবার পরে, সূর্য উম ওঠার আগ পর্যন্ত আর কিছু খাবো না আমরা। তারপর পান্তা ভাত খাবো। পান্তা ভাতের যে পানিটা, এটা কিন্তু পান্তা ভাতের চেয়ে আরো ভালো। তাইলে আমরা কি খাবো, ভাত খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবো, আধা ঘন্টা আগে পানি খাবো না। কোন পানি খাবো, ওই যে পান্তা ভাতের যে পানিটা, এটা নাড়া দিয়ে, পাতিলের তলায় নাড়া দিয়ে, গ্লাসে নিয়ে আবার নাড়া দিয়ে তারপরে খাবো। এটার মধ্যে আরো প্রোবায়োটিক্স থাকে ভালো, এইগুলা ডক্টররা বলবে না, কারণ ডক্টররা টাকা পাবে না, এই জন্য আমরা নিজেরা এমনি সুস্থ থাকবো, এই জন্য। তারপরে এই ডাইজেস্টিভ এনজাইম নেবেন খাওয়ার পরে, আর পানি হিসাবে ওইটা নেবেন। তারপরে কি নিতে পারি, তারপর আবার ওই তিতা খাবার নিতে পারি। সকালে যে নিম পাতা বা চিরতা বীজাণু ছিল, এগুলা পানিটা সকালে খাওয়ার পরে ওই পাতাগুলার মধ্যে বা চিরতার ডালগুলার মধ্যে আবার পানি দিয়ে রাখবো, পানি দিয়ে রাখলে বিকালে আবার এটা দিতে হবে, আবার খাবো বিকালে। তারপর বিকালের মধ্যে তারপরে আরো কি কি খেতে পারেন আমি তো বললাম। এর মধ্যে আপনারা ফাইবারযুক্ত খাবার বেশি খাবেন। আর এসিড, এই যে অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন, অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে অনেক প্রোবায়োটিক্স থাকে, আর এটা হজমে সাহায্য করে। অ্যাপেল সিডার ভিনেগার কিভাবে খায় বা কিভাবে ইয়ে করে এগুলো ইউটিউব থেকে দেখে নেবেন। আর আমার কোনো ইনফরমেশন বাকি আছে কিনা এই মুহূর্তে আমার কোনো আর তথ্য মনে পড়তেছে না। তারপরও আপনারা আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, কিন্তু পার্সোনালি কেউ মেসেজ দিবেন না, আমি বারবার বলে দিচ্ছি। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি, সবাই যেন ভালো থাকেন। আমার ভিডিওগুলো ফলো করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও ইনফরমেশন দেবো, আর আমার এই সোরিয়াসিস অ্যাডভাইস বা সোরিয়াসিস পরামর্শ এই গ্রুপও অ্যাড হবেন, এখানেও আমি সবসময় আপডেট দেবো। আপনারা পোস্ট দেবেন, আমি কমেন্ট করব, বা কমেন্ট করবেন আমার ভিডিওতে, আমি অবশ্যই রিপ্লাই দেবো, কিন্তু পার্সোনালি কেউ মেসেজ দেবেন না। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।